আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। ইউটিভি লাইভের সৌজন্যে এই ঘুরে দাঁড়ানোর গল্প আমরা এই আয়োজনটা করে থাকি ইউটিভি লাইভ থেকে। প্রত্যেক মাসেই চেষ্টা করি সপ্তাহে একটা করে করার, এবং এই অনুষ্ঠানটার বা এই গল্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, উদ্যোক্তা তৈরি করা, বেকারত্ব দূর করা, তরুণদের দক্ষতা বৃদ্ধি করা, পাশাপাশি আমাদের প্রান্তিক যেসব উদ্যোক্তারা আছেন বিভিন্ন জেলায়, উপজেলায় এবং মফস্বলে, তাদের গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরা। এবং আমরা যে প্রশিক্ষণটা দিয়ে যাচ্ছি গত প্রায় 7 বছর ধরে, এক একটা ব্যাচে 90 দিন করে, আমরা প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ করে করে প্রায় 28 নম্বর ব্যাচ আমরা শেষের পথে। এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আসলে কোনো ইম্প্যাক্ট কি আমরা তৈরি করতে পেরেছি, সেই বার্তাটা দেওয়াও একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এই মানুষগুলোর গল্প বলার মধ্য দিয়ে তাদেরকে প্রমোট করা, তাদেরকে সারা বাংলাদেশের 64 জেলা এবং সারা বিশ্বের সাথে পরিচিত করে দেওয়াই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি এসেছেন বগুড়া জেলা থেকে। একজন আমাদের সুরাইয়া ফারহানা রেশমি, তার গল্প শুনবো এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে ওনার গল্পটা। উনি এখন মাসে প্রায় 30 লাখ টাকা সেল করেন। কিভাবে এই ম্যাজিক ঘটিয়েছেন আমরা সেই গল্প শুনবো। কোথা থেকে শুরু করেছেন, কোথায় এসে উনি, এবং সবচেয়ে বড় কথা, উনি আমাকে বলছিলেন যে আমি হয়তো অতটা লেখাপড়া করি নাই, কিন্তু এটাও একটা বিরাট গর্বের ব্যাপার যে অতটা লেখাপড়া না করেও আজকে লেখাপড়া শিক্ষিত হাজার হাজার না লাখ লাখ যে বেকার, তাদের কাছে আমার মনে হয় রেশমি অন্যতম একটা উদাহরণ যে আসলে ডেডিকেশন থাকলে, অভিজ্ঞতা অর্জন করলে, কাজের মধ্য দিয়ে ফেল করতে পারে নানান কারণে, সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে লেগে থাকলে একসময় গিয়ে আসলে সফলতা পাওয়া সম্ভব, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সামিউল সাদিক। উনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও উনি আমাদের মাছ চাষ এবং অন্যান্য যেসব এগ্রো রিলেটেড যেসব ফার্মিং আছে সেগুলোতে উনি নিজেকে সমৃদ্ধ করেছেন। অ্যাকচুয়ালি আজকে দুজনেই আমাদের এগ্রো লাকিলি সমৃদ্ধ করেছেন, এবং উনিও মাসে প্রায় 20 লাখ টাকা সেল করেন। এবং কিভাবে ঘটলো এই ম্যাজিক, কোথা থেকে উনি এই অনুপ্রেরণা পেলেন, কিভাবে লেগে থাকলেন, কিভাবে সেলটা বাড়ালেন, এবং নিজের বলার মতো একটা গল্প ওনাকে আসলে কতটা এগিয়ে যেতে সাহায্য করেছে, সেই গল্প আমরা শুনবো। চলুন তাদের সাথে আলাপ করি। প্রথমেই রেশমি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলছিলেন আপনি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। আমার তো আমি মনে করি যে মানে এটা একটা দুর্দান্ত ব্যাপার যে আপনি আজকে যে জায়গায় এসেছেন। পেছনের গল্পটা একটু শুনতে চাই, শুরুটা কিভাবে হলো? আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা, বগুড়া জেলা শেরপুর উপজেলা। আসলে আমার শুরুটা ছিল অন্যরকম। আমার মানে ছোটোবেলা থেকেই অনেক সমস্যা ছিল, জাস্ট অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তারপরে ওখান থেকে আবার ফেরত আসতেও বাধ্য হই। আসলে আমি থাকতাম আমার নানি বাড়ি আমার মায়ের সঙ্গে। তো যখন আমি ফেরত আসলাম তখন মানে দেখা গেছে যে আমি 2-5টা লোকের সামনে দাঁড়াতে পারতাম না। মানে সবাই শুধু বলতো যে আমার বাবা কি করে বা স্বামী কি করে। তখন আমি এই পরিচয়টা দিতে পারতাম না। যদি বলতাম বাবা নাই তাহলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলতাম স্বামী নাই, কেন নাই, বিভিন্ন প্রশ্ন। একটা সময় আমি বাধ্য হয়ে ঘরমুখী হয়ে যাই। পরে আমি নিজে নিজে চিন্তা করি যে জীবনে এমন কিছু করতে হবে যেন আমি আমার নিজের পরিচয়ে বাঁচতে পারি, রেশমা নামেই যেন সবাই আমাকে চেনে। অসাধারণ। তো ওখান থেকেই শুরু করি। পরে হচ্ছে একটা প্রশিক্ষণ নেই যুব উন্নয়ন থেকে। ওখান থেকে খুব সামান্য একটা ঋণ পাই আমি। ঋণ দিয়ে একটা গরু একটা ছাগল কিনি। আসলে একটা গরু একটা ছাগল দিয়ে তো জীবন পরিবর্তন করা সম্ভব না। তারপরে আমি হচ্ছে একজনের কাছ থেকে শুনি যে কেঁচো সার উৎপাদন করা যায়। তখন আমি হচ্ছে রিং যে কিনবো, সেই রিং কেনার মতো কোনো সামর্থ্য আমার ছিল না। ইউনিয়ন পরিষদ থেকে 8টা রিং চেয়ে নিয়ে তালের পাতা দিয়ে একটা ঘর বানাই আমি আর আমার খালাতো বোন মিলে।
বানায়া ওখানে ওই ভাইয়ের কাছ থেকে একটুখানি কেঁচো নিয়ে কেঁচো সারটা শুরু করি। কত টাকা লাগে একটা এরকম ঘর বানাতে, রিং বানাতে? আসলে একটা রিং তখন ছিল 100 টাকা করে, মানে 8টা রিং কিনতে 800 টাকা, কিন্তু ওই 800 টাকাও আমার ছিল না। তো 800 টাকা আপনার ছিল না, এখন মাসে 30 লাখ টাকা সেল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো পরে ওখান থেকে আমি নিলাম, নিয়ে শুরু করলাম। কিন্তু আমার ছোটবেলা থেকে কেঁচো দেখে আমি খুব ভয় পাইতাম। এখন আমি কেঁচোটা ধরবো কিভাবে, এরকম করে আমার একটা বছর চলে যায়। পরবর্তীতে আমি মানে চিন্তা করি যে মানুষ পারে না এমন কিছু পৃথিবীতে হয় না, চেষ্টা করলে সবই সম্ভব। তো আমি কিভাবে কেঁচো ধরতে পারি, তখন আমি কেঁচো ধরাটা শিখলাম, হ্যান্ড গ্লোভস পরে কেঁচোটা ধরতে পারি। পরে আস্তে আস্তে ওখান থেকে মানে আরও রিং কিনলাম, ওই কেঁচো সার বিক্রি করতাম, ওখান থেকে রিং কিনলাম, একটু একটু টিন কিনলাম, কিনে আস্তে আস্তে বাড়াতে থাকলাম। এখন আমার মোটামুটি 5টা সেট আছে। 5টা সেট? হ্যাঁ, 5টা সেট আছে। আমি ভার্মি কম্পোস্টের পাশাপাশি টাইকো কম্পোস্ট উৎপাদন করি। দুইটা মিলে প্রতি মাসে প্রায় 300 টনের মতো সার উৎপাদন করতেছি। 300 টন সার উৎপাদন করেন আপনি একাই? না, আমার আরো লোক আছে। তো না, মানে উদ্যোক্তা তো আপনি? আমি একা, আমি সবকিছু ম্যানেজমেন্ট করি, শুধু আমি লোক দিয়ে কাজ করাই। কতজন লোক কাজ করে? 30 জনের উপরে আছে। আলহামদুলিল্লাহ। তাদের বেতনও আপনি দেন? হ্যাঁ, বেতনও আমি দেই। মানে বেশিরভাগ আমার ওখানে নারী শ্রমিক দিয়ে আমি কাজ করাই, যেন ওদের সাথে আমি কাজ করতে পারি। কত টাকা দিয়ে শুরু করেছিলেন মনে আছে? তখন আসলে আমি 65,500 টাকা দিয়ে একটা গরু, একটা ছাগল কিনছিলাম। আর কেঁচো সারে যখন আসলাম তখন তো আমার কোনো মানে একদম জিরো থেকে হিরো হওয়া। অসাধারণ। পরবর্তীতে এভাবে চলতে থাকলো। তারপরে যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে এখানে যুক্ত হলাম, আপনাদের সবার সাথে একটা পরিচিতি হলো। আসলে আমার তো লেখাপড়া খুব কম, মানে আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারছিলাম। আর সেই রকম যে লোকজনের সাথে মেশা চলাফেরা এইরকমও কোনো সুযোগ ছিল না। আর যখন কাজ করলাম, কাজ তো আমি করতেছি, কিন্তু মানুষের সাথে পরিচিতি, কিভাবে কথা বলতে হবে, কিভাবে লোকজনের সাথে মিশতে হবে, যেতে হবে, এইগুলো আমার ছিল না। আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি এইগুলো পাইছি। অসাধারণ। আপনি এইটা মাথায় আসলো কিভাবে, মানে এই যে জৈব সার উৎপাদন করা, কেঁচোর মতো একটা জিনিস আমরা অনেক সময় চিন্তা করি আরে এটা ধরবো, আপনি বলছিলেন 1 বছর লেগেছে আপনার কেঁচো কিভাবে ধরতে হয় এটা ভাবতে। আমাকে দেখে মানুষ এতটাই ঘৃণা করতো, আমার বাড়ির পাশ দিয়ে যাইতে আমি কাজ করতাম, তখন তো আমি একা একা কাজ করতাম রাত দিন। আমার মা আমাকে অনেক সহযোগিতা করছে। আমার মা কেঁচো দেখে ভয় পারে না, কিন্তু উনি ঘৃণা করে খুবই। কিন্তু আমি যখন রাত্রে কাজ করি তখন আম্মা আমার কাছ থেকে একটু দূরে বসে থাকে, যে মেয়ে একা একা কাজ করে, তাহলে যদি কোনো সমস্যা হয় অনেক দূরে বসে থাকতো, মানে এইভাবে সাপোর্ট দিত। আর অনেক লোকজন দেখতো আমি কেঁচো ধরতেছি, গোবর ধরতেছি, তখন অনেকজন বমিও করছে। সেখান থেকে আল্লাহর রহমতে এখন গ্রামের সবাই অনেক সম্মানও করে। কি বলে তারা এখন মনে করে যে রেশমাকে আমরা আসলে একটা মেয়ে মানুষ জানেন তো স্যার, যে সমাজে চলতে গেলে সবাই তো মনে করে যে আসলে মেয়েটা ভালো না, কি করে হ্যান ত্যান। তো এখন সেই জায়গা থেকে এখন বলে যে আমরা ছেলেরা কি করতে পারলাম, আর রেশমা মেয়ে হয়ে কি করে। এখন সবাই রেশমা হইতে চায়। এখন সবাই মানে আমার কাছে আসে অনেক সমস্যা, পরামর্শের জন্য, বুদ্ধির জন্য। আপনি যে সেল বাড়িয়েছেন, এইটার পেছনের গল্পটা কি? মানে 30 লাখ টাকা মাসে সেল করা, এখন এটা তো চারটেখানে কথা নয়। এবং এইটার জন্য আপনি কি কি টুলস ব্যবহার করেছেন বা কি কি উদ্যোগ নিয়েছেন? আমি যে আপনাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, এখানে তো আসি, এখানে সবার সাথে একটা আমার সারা বাংলাদেশে পরিচিতি আছে। এর পাশাপাশি আমি জাতীয় যুব পুরস্কার পাইছি, জাতীয় যুব পুরস্কার 2022, জাতীয় পর্যায়ে আমি 2য় পুরস্কার পাই মাশাআল্লাহ 22 সালে। তো জয়িতা পুরস্কারও পাইছি, চ্যানেল অ্যাওয়ার্ড পাইছি, তারপরে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাইলাম গত বছরে। তো মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মানে অনেকটা পরিচিতি আছে এখন, এইভাবে চলতেছে। না, আমি যে প্রশ্নটা করছিলাম যে পরিচিতি তো আপনার হয়েছে, আপনি যে সেলটা বাড়ালেন, মানে শুরুতে তো আর এত সেল ছিল না, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ করে এই জায়গাটা। প্রথমত আসলে আমার কোনো বিক্রিই হচ্ছিল না। আমি নিজে জানতামই না যে আসলে আমি যে কাজটা করি, আপনি তো জানেন না, আপনি যদি না জানেন তাহলে আমাকে ডাকবেন কিভাবে। তো এখান থেকে আমি ফেসবুকও বুঝতাম না, আমি ফেসবুক খুব কম বুঝি, লেখালেখিও খুব কম পারি। তো সেই ক্ষেত্রে আমি কোনো পোস্ট দিছিলাম না, কিছুই করতাম না।
পরে একটা ভাইয়া বললো, অনেক আগের কথা, একটা ভাইয়া বললো, আপা এইগুলো তো আপনি কাজ করেন ঠিক আছে, কিন্তু এটা তো মানে মানুষের জানতে হবে, যদি মানুষ জানে তাহলে তো কিনবে। পরে উনি কি করতো, উনি লেখে আমাকে পাঠাতো, পাঠাইয়া বলতো যে আপা এইভাবে এইভাবে সেন্ড করতে হয়, এই কয়টা ছবি দিতে হয়, উনি বলে দিত। মানে এইভাবে আস্তে আস্তে তারপরে এখন তো আরো মানে এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আছি, বগুড়া থেকে এই যে রীতা আপা আমাকে খুবই সহযোগিতা করে, কোনো কিছু লেখা লাগলে আমি বলি আপা আমাকে একটু লিখে দেন, উনি দেয়, আমি ওটা সেন্ড করি। এখন আমি হেল্প নেই সবার কাছে। ভেরি গুড। তো মানে এই যে আপনি ধাপে ধাপে এই জায়গায় আসলেন, ব্যবসা করতে গিয়ে, আপনার পারিবারিক জীবনের কথা বলছি না, ব্যবসা করতে গিয়ে কি মনে হয় যে আপনার কোনো ভুল হয়েছে কোথাও, বা পিছিয়ে গেছেন কয়েকটা বছর, এরকম কিছু মনে হয়েছে? আসলে আমি যখন থেকে শুরু করছি এ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি, যেটা সত্যি কথা। তবে চলতেছে আল্লাহর রহমতে ভালো। আপনার কাস্টমার কারা? মানে আমার কাস্টমার হচ্ছে যে কৃষক থেকে শুরু করে মানে বিভিন্ন কৃষক পর্যায়ে অনেক ছাদ বাগানি আছে, তারপরে বিভিন্ন কোম্পানিতেও আমি মাল দেই, বড় বড় কৃষক আছে যারা এক চোটে হলো দেখা যাচ্ছে 100 টন মাল তারাই নিচ্ছে নিজের জন্য, নিজের কাজের জন্য। আবার অনলাইনে কিছু সেল হয়, আমার মাল ঢাকাতেও আসে, অনলাইনে যারা ছাদ বাগান করে তারা নেয়। মানে আমার একটা পেজ আছে, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেশমা কৃষি উদ্যোগ। ও, রেশমা কৃষি উদ্যোগ। এই আমি একটা কথা সবসময় বলি যে রিপিট কাস্টমার, মানে একই কাস্টমার বারবার আপনার থেকে নেয়া। আল্লাহর রহমতে আমার যে প্রোডাক্ট আমি তৈরি করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আলাদা একটা সুনাম আছে স্যার, যে আমার হচ্ছে যে জৈব সারটা বেস্ট। এবং আমি একটা কাস্টমারকে রিপিট কেন আমি 10-12 তাকে দিছি, মানে যে আমার কাছ থেকে একবার নিছে স্যার, সে আর কখনো অন্য কারো কাছ থেকে নেয় না। আজকে যে এখানে আসলাম আমি, এখানেও আমি একটা মানে কাস্টমারের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে যে আমি নিজে ঘি করি, ঘি তৈরি করি, ঘি সরিষার তেল, উনি আপনার গেট থেকে নিয়ে গেছে। মাশাআল্লাহ। তো মানে আপনি জৈব সারের পাশাপাশি আর অন্যান্য প্রোডাক্ট নিয়েও কাজ করেন? আমার হচ্ছে জৈব সার মানে কেঁচো সার, টাইকো কম্পোস্ট, তারপরে গরুর খামার আছে, এখন বর্তমানে 20টা গরু আছে। বাহ। তারপরে ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে, বিভিন্ন রকমের মুরগি আছে, কবিতর আছে, তারপরে কিছু মানে মাছ চাষও করি, এর পাশাপাশি নিরাপদ সবজিটা করি স্যার। মাশাআল্লাহ, আপনি তো বিরাট গুণী মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই তথ্য শেয়ার করার জন্য। আমি আপনার আগামী দিনের স্বপ্ন, কারণ আপনি একেবারে যে বলছিলেন যে 700 টাকাও আপনার ছিল না যখন আপনি জৈব সার উৎপাদন করার পরিকল্পনা করছিলেন, সেইখান থেকে আজকে মাসে 30 লাখ টাকা সেল এবং প্রায় 1 কোটি টাকার বেশি, আপনার 1.5 কোটি টাকার মতো মূলধন হয়ে গেছে। তো এটা নিশ্চয়ই অনুকরণীয়, আমরা শুনবো আপনার কথা আরও। আমি একটু সামিউল ভাইয়ের কাছে আসতে চাই। সামিউল, আপনি যদি একটু পেছন থেকে বলেন যে কিভাবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মনের মধ্যে জাগলো। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাকে ইনভাইট করার জন্য। স্যার আমি 2012 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি বগুড়া সরকারি পলিটেকনিক থেকে। এরপরে আমি ঢাকা সাভারে একটা জব নিই। আমি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করি। তো জব শুরুর 3-4 বছর পরে ওখানে যে ওয়ার্কলোডটা ছিল, আমরা মেনটেন্যান্সে যেভাবে একদম প্রতি সেকেন্ডের হিসেব করে জব করতাম, আমাদের পাওয়ার সেকশনটাতে আমি জব করতাম, তো আমাদের প্রত্যেক মিনিটের একটা হিসাব করতে হতো যে আমাদের পাওয়ারটা কোনোভাবে যেন কাট না হয়। তো 3-4 বছর স্যার জব করার পরে মনে হলো যে আমি যে প্রেশারটা নিচ্ছি, যে ওয়ার্কলোডটা নিচ্ছি, তাহলে আমি নিজেই কেন একটা প্রতিষ্ঠান করতে পারবো না। এই 13-14 সালের দিকে বা 15 সালের দিকে তখন মনে হলো যে আমাকে ভবিষ্যতে কিছু করতে হবে। স্যার এই ইন্টেনশন থেকে তখন আমি আস্তে আস্তে একটু পরিকল্পনা করতে থাকি, আসলে আমি কি করব বা কি করতে চাই। প্রান্তিকভাবে আমি বগুড়ার শেরপুর উপজেলা থেকেও আমার 8 কিলো পশ্চিমে বাসা, একদম প্রান্তিক পর্যায়ে গ্রাম বলা চলে। তো তখন মনে হলো যে আমি কোন কাজটা ভালোবাসি বা কোনটা করতে চাই। তো এর মাঝে একটা পরিকল্পনা হচ্ছিল, স্যার আমি মাছটাকে একটু পছন্দ করি। আমার বাসার সামনে একটা পুকুর ছিল 11 বিঘা। তো ছোটবেলা থেকে স্যার মাছের সাথে একটা সখ্যতা ছিল, মানে আমি দরজা খুললেই মাছ দেখতে পারতাম। তো তখন মনে হলো যে গ্রামের মানুষরা কিন্তু স্যার সবচেয়ে অবহেলিত, যারা কৃষি নিয়ে কাজ করে, আর ছোটবেলাতে মাছ নিয়ে কাটছে। তখন মনে হলো যে আমি যদি এই যে আমার ইঞ্জিনিয়ারিং যতটুকু শিক্ষা
বা আমার যে কাজের অভিজ্ঞতা, আমি 8 বছর ইঞ্জিনিয়ারিং জব করছি, এইটাকে আমি কৃষিতে আপনার ট্রান্সফার করতে পারি কিনা, এরকম স্যার একটা ইন্টেনশন ছিল। 2017-18 সাল তখন মাছ চাষ রিলেটেড বা অ্যাগ্রো রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে নজর রাখতাম, তারা কিভাবে কি কালচার করে। আমরা 2008 সালে ওই পুকুরটা আমার বাবা লিজ নেয়। ওকে। তো তখন মাছ মারার যে স্মৃতিগুলো, আমার কাছে মনে হইলো যে মাছ চাষের বিজনেসটা এমন যে এইটা কারো কাছে বলতে হয় না যে আমি বিক্রি করব, জাস্ট পুকুর পাড় থেকেও মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে, চলে যায়, আবার যখন আড়তে নিয়ে যাচ্ছে জাস্ট বসে থাকা, আপনার যারা পাইকার আছে এরাই দাম দর ডেকে নিয়ে যাচ্ছে। এই ইন্টেনশন থেকে 2018 সালের দিকে একটা ফ্রেন্ডের কাছে শেয়ার করতেছিলাম যে আমি উদ্যোক্তা হতে চাই। তো তখন তার স্যার একটা উক্তি ছিল যে উদ্যোক্তা হতে হলে ইকবাল বাহারকে চিনতে হবে। তখন স্যার 2018 সালের অক্টোবর কি নভেম্বর মাস, আমি নভেম্বরের বা শেষের দিকে বা ডিসেম্বর আমি জয়েন হয়ে যাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। তখন 4th ব্যাচ রানিং, 4th, 5ম, 6ষ্ঠ ব্যাচ। আমি 4th ব্যাচটা 30-35 দিন কন্টিনিউ করে মনে হলো আমি মাঝখানে ছেড়ে দিলাম, মানে আমি কন্টিনিউ করতে পারতেছিলাম না। 5ম ব্যাচটাও সেম। 6ষ্ঠ ব্যাচটা যখন 90 দিন শেষ করলাম, আমি একটা কনফিডেন্স ফিরে পেলাম যে না, আমাকে কিছু করতে হবে এবং আমি কিছু পারবো। তো তখন বাসায় শেয়ার করলাম যে আমি কিছু করতে চাই। তো তখন আমি বাসার একমাত্র ছেলে, আমার ভাই বোন কেউ নেই, বাবার সাথে শেয়ার করলাম, সব কিছু বাবার সাথেই শেয়ার করি। তো বললো কী করবা? তো আমি বললাম আমি মাছ চাষ শুরু করতে চাই। তো বললো তুমি শিওর জব করতেছো ঢাকায়, মাছ চাষ করবা? আমি বললাম আমি কনফার্ম। তো এদিকে আমি কিন্তু স্যার 4th ব্যাচ থেকে নিজের বলার মতো গল্প, আপনার সেশনগুলো আমি দেখে যাচ্ছি, আর নিজের যে কনফিডেন্স লেভেলটা এটা স্যার বুস্ট হচ্ছিল। তো এখান থেকে স্যার যখন শুরু করলাম, তখন 2019 সালের জুন মাসে আমরা পুকুরটা লিজ নিয়ে নিলাম। ওকে। এখানে আমি তখনও ঢাকায় জব করি, রানিং জব। পুকুরটা লিজ নেওয়ার পরে আমি বাবাকে বললাম যে আমরা পুকুরটা লিজ নিতে চাই, যেহেতু আমার বাসার সামনের পুকুর, এই একটা দিয়েই শুরু করতে চাই, এটা 11 বিঘা পুকুর। তো এরপরে স্যার যেটা হলো, চাকরি করব না চাকরি দিব, এই স্লোগানটা স্যার মাথা থেকে বের করতে পারতেছিলাম না। তো মাছ নেওয়ার পরে তখন হচ্ছে একটু অক্সিজেন ডিফিসিয়েন্সি দেখা দিল, পুকুরে অনেক সমস্যা দেখা দিল। তো তখন একটু একটু মাছের সাথে ইনভলভ হওয়া শুরু করলাম যে আমি একটু এখানে সাপোর্ট দিই। এরপরে বাসায় জানালাম যে আমি এখন রিজাইন দিতে চাই। বলতেছি এত দ্রুত রিজাইন দিবা? 8টা বছর একটা জায়গায় জব করছি আমি, 2012 থেকে 19 তখন। বললো এখন রিজাইন দিবা? একটু সময় নাও, আরও 5-6 মাস সময় নেয়, দেখো কেমন হয়। তো তখন স্যার আমি 2020 সালে চাকরি করব না চাকরি দিব, এই স্লোগানটাকে আসলে আমি মাথা থেকেই বের করতে পারতেছিলাম না। ফাইনালি আমি রিজাইন দিয়ে দিই তখন স্যার, দিয়ে আমি একদম গ্রামে চলে যাই। ইঞ্জিনিয়ার থেকে তখন আমার এক নাম হয়ে গেল স্যার আমি জেলে মানুষ। ওকে। মানে আমি মাছ চাষ শুরু করলাম। এরপর থেকে স্যার কন্টিনিউয়াসলি, তখন প্যান্ডামিকের অ্যাটাকটা শুরু হয়নি আমাদের। আমরা তখন কার্প ফ্যাটেনিং করছিলাম 11 বিঘা পুকুরে, জাস্ট শুধু 4,500 পিস মাছ ছাড়ছিলাম, মানে 500 গ্রাম প্লাস মাছগুলো আমাদের প্রায় আলহামদুলিল্লাহ 4.5 কেজি 5 কেজি পর্যন্ত মাছ হয়েছিল প্রতি পিস। প্যান্ডামিকটা আমরা কোনোরকম ওই সময় ফেব্রুয়ারিতে মাছটা সেল করে দিই। এরপরে পুরো একটা প্যান্ডামিক আমরা হচ্ছে তখন কোভিডের, তখন তো বাজারে মাছ বিক্রি করার সুযোগ নাই। তখন স্যার এই যে একদম ফ্রেশার মাছ চাষে আসলাম, একটা সিজন মাছ বিক্রি করার পরে প্যান্ডামিকে পড়ে গেলাম। স্যার আমার মনে পড়ে যে 5 কেজি কাতলা মাছ আমরা 130-140 টাকাও বিক্রি করছি। মানে প্যান্ডামিকে যে লসটা হয়, উদ্যোক্তারা যে ক্ষতিগ্রস্ত হয়, এটা আমি তখন নিজেকে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে জবটাও রিজাইন দিলাম, প্যান্ডামিকটাও শুরু হইল, এই কোভিড সিচুয়েশনে বাইরে মুভ করতে পারি না, পুকুরে তো মাছের মতো মাছ হয়ে যাচ্ছে। তখন স্যার একটা বিজনেস শুরু হইল। আমি তখন পুকুরে অক্সিজেন ডিফিসিয়েন্সি দেখা দেয়, যেটা আমরা বলি অক্সিজেন স্বল্পতা। তখন একটা এরেটরের জন্য, এরেটর যেটা বলে পুকুরে অক্সিজেন লেভেলটা বাড়ানোর জন্য, বিভিন্ন কোম্পানিতে খোঁজ নিই। তো তখন তারা যে প্রাইসটা বলে, আসলে আমার তখন একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো আমি চিন্তা করলাম যে এটা তো আমার দ্বারা সম্ভব না। তখন স্যার ইউটিউবে সার্চ দিলাম যে চায়না বা ভিয়েতনামে আসলে কোন এরেটরগুলো ব্যবহার করা হয়। তখন স্যার আমরা দেখলাম ভেঞ্চুরি এরেটর। তো ভেঞ্চুরি এরেটরটা আসলে আমরা ডিপ্লোমা লাইফে বা জব লাইফে এটা আমরা রিয়েল প্র্যাকটিসটা করি সবসময়, ভেঞ্চুরি ইফেক্টটা। তখন স্যার একটা ভেঞ্চুরি নজেল আমার পুকুরে সেট করি এবং এটার একটা স্যার ভিডিও দিই। এবং এখান থেকে ওই করোনাকালীন সময়ে যেখানে আমার মাছ চাষটা বন্ধ হয়ে গেল, তখনই আমার এই ভেঞ্চুরি এরেটরটা বিক্রি শুরু হয়ে গেল। এবং আমরা স্যার ওই সিজনে 1.5 বছরে
প্রায় 30 লাখ টাকা প্লাস সেল করি। মাশাআল্লাহ। যেখানে সবাই কোভিডের রুমে বসে, আমি প্রত্যেক দিন বগুড়া আসি স্যার, 35 কিলো রাস্তা। এবং আমার খুব মনে পড়ে তখন আমি স্যার বস্তা কাঁধে করে নিয়েও হাঁটছি রাস্তায়। মানে একটা সিকিউর জব রেখে উদ্যোক্তা হওয়ার যে বাসনা, এটা স্যার আমাকে তখন রুমে, মানে কোভিডও কিছু মনে করতাম না তখন, যা হবে এটা আমাকে রুজির জন্য আমাকে বের হতে হবে। কারণ আমার মাছ চাষটা কিন্তু অলরেডি তখন আমি মাছে বাজার কোনোভাবেই গ্রো হচ্ছিল না, পুরো প্যান্ডামিকে আপনার সবাই রুমে বন্ধ। তখন স্যার আমি ভেঞ্চুরার একটা সেল করি, যেখানে স্যার আমার 1 টাকা ইনভেস্ট না, আমি জাস্ট একটা আইডিয়া জেনারেট করছিলাম যে আমি এখান থেকে একটা আপনার টেকনিক্যাল যে ডাটাগুলো, ইফিসিয়েন্সি এবং হচ্ছে স্পেসিফিকেশনগুলো আমি শেয়ার করছিলাম, যে এটা স্বল্প খরচে আমি বাংলাদেশি, এবং আমি যতটুকু জানি স্যার বাংলাদেশে তখন ওইটা আমার হাতে তৈরি প্রথম। ওকে। এর আগে স্যার এটা বাংলাদেশে কেউ করে নাই, এবং আমি একটা ব্যাপক চাহিদা, মানে শুধু প্যান্ডামিক না হলে আমরা হয়তো 50 লাখ টাকা ক্রস করতাম। মানে অনেক সময় আমরা ডেলিভারি দিতে পারিনি, আপনার সেনাবাহিনী তখন আটকাই দিচ্ছে যে না, আপনি কোনোভাবেই বগুড়া শহরে ইন করতে পারবেন, এটা রেড জোন এরিয়াতে পড়ে গেছে। তখন আলহামদুলিল্লাহ স্যার, তখন আমাকে মনে হলো যে না, আমি যখন উদ্যোক্তা হিসেবে ইন করছি, আমাকে কোনো না কোনোভাবে সার্ভাইভ করতে হবে। আর একটা স্যার টনিক যেটা, সেটা হচ্ছে লেগে থাকার বিকল্প নাই। আমার তো মনে পড়ে যে আমি 4th বা 5ম ব্যাচ থেকে শুরু করার পর থেকে এখন অবধি পর্যন্ত আমাদের জেলা চ্যাটিং গ্রুপ চেক করি নাই এমন একটা ডে মনে হয় স্যার আমার নাই। এবং শুরু থেকে সেলিন আক্তার আপা, বা তখন জামাল উদ্দিন ভাই, আরেকজন ছিল সালাউদ্দিন দিনার ভাই, GM রাসেল, এনারা কিন্তু তখন থেকেই সাহস দিয়ে গেছে, ভাইয়া তুমি লেগে থাকো, এখন কোভিড সিচুয়েশন আছে, তুমি লেগে থাকো, হয়ে যাবে। এখানে আমার একটা বড় শক্তির জায়গা ছিল প্রথমত ফ্যামিলি, আমার আব্বা বা আমার আম্মা বা আমার সহধর্মিণী, সে আমার ক্লাসমেট। মাশাআল্লাহ। আমি কিন্তু স্যার 2011 সালে বিয়ে করি। ওকে। আমি তখন ডিপ্লোমা 4th সেমিস্টারে, এবং সেও আমার ক্লাসমেট ছিল। আমরা ক্লাস 7 থেকে একসাথে পড়ালেখা করছি। মাশাআল্লাহ। তো সব মিলে তারা আমাকে একটা সাপোর্ট দিছে। ওকে। কিন্তু স্যার উদ্যোক্তাদের পিছনে একটা হচ্ছে যেটা সবচেয়ে সমস্যা থাকে, সেটা আত্মীয় স্বজন বলেন, গ্রাম বলেন, আপা যেটা শেয়ার করতেছিল, এই যে ইঞ্জিনিয়ারিং জব ছেড়ে আমি জেলে হয়ে গেলাম, মানে আপনার সব কষ্টগুলো নেওয়া যায়, কিন্তু এই যে আপনার লাঞ্ছনা বঞ্চনাগুলো, এটা স্যার ফ্যামিলি সাফার। অনেকেই কথা শুনছে, আমি নিজেও শুনছি, বাট আমি একটা জিনিস যে লেগে থাকতে হবে আমাকে, দ্যাটস ইট, এর বাইরে আমার কোনো কথা নেই। এবং তাদের কথা এখন বদলে গেছে। এখন স্যার তাদের বাসায় বড় বড় মাছ পাঠালে তারা খুব খুশি হয়। সো আপনার মানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আপনি মাছের চাষ করতে গিয়ে যে মেশিনটা আপনি আনলেন অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য, সেটার ভিডিও বা সেটার বর্ণনা করতে গিয়ে আপনার আরেকটা বিজনেস উইন্ডো ওপেন হয়ে গেল। জি স্যার। এইটাই আসলে নিয়ম, মানে আপনাকে জানাতে হবে যে আপনি কি করছেন। জি স্যার। কোনটা যে আপনার ক্লিক করবে, আপা একটু আগে বলছিলেন যে আপনাকে মানুষকে তো জানাইতে হবে, এবং যখন মানুষ দেখলো যে আপনি এটা ইনস্টল করেছেন প্রপারলি, তখন তারা ভাবলো যে আমার আর খোঁজার কি দরকার, একজন তো আছে। জি স্যার। এবং এটা হচ্ছে আমি স্যার এমনও রেকর্ড আছে, আমি শীতকালে মানে ছুটিতে যখন যাইতাম, মানে ঘন্টার পর ঘন্টা পুকুরে নেমে থাকতাম। মানে বাসা থেকে বলতে, এই ছেলে কি পাগল হয়েছে নাকি, এত সময় পুকুরে কি করে। এবং এটার পাশাপাশি তখন স্যার মনে হলো যে আমার তো ফিডের প্রয়োজন, কারণ আমার 11 বিঘা পুকুরে, তখন পুকুরটা আরও আরেকটা এক্সটেন্ড করলাম, সেটাও 10 বিঘা একটা পুকুর। তখন স্যার আমি ফিডের এজেন্সি বিজনেসটা রান করলাম। তো এখন কত মাছ বিক্রি করেন মাসে? এখন স্যার আমরা তো মাসে না, আমাদের একটা ক্রপ চলে, 4 মাস বা 5 মাস। আমরা গত সিজনে এক ক্রপে প্রায় 20 টন মাছ হারভেস্ট করছি, এবং এটা সারা ঢাকা শহরে, যাত্রাবাড়ি, বাড্ডা, কালিয়াকৈর, ফুলবাড়িয়া, নয়ারহাট, ওইদিকে ফরিদপুর, ভাঙ্গা। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনাদের কি মাছগুলো ডেলিভারি করে এখানে নিয়ে আসতে হয় না ওরাই খোঁজ করে? আমরা হচ্ছে স্যার 2টা সিস্টেমে বিক্রি করি। যখন ক্যাটফিশটা আমরা পুকুরে অনেক সময় সেল করে থাকি, আমি একটু বিকল্পভাবে একটা রিস্ক নিয়ে যে আমি সরাসরি আড়তে নিয়ে যাব। ওকে। আমি আমার মতো করে সিস্টেম করে 5-6টা গাড়ি পার ডে 4 টন 5 টন মাছ আমি বিভিন্ন জায়গায় পাঠানো শুরু করলাম। রিস্ক নিলাম, যে আমি একটু রিস্ক নিতেই তো পছন্দ করি। আমি একটু রিস্ক নিই, একটু সবাই যেখানে এক জায়গায় কাজ করতেছে, আমি একটু সৌদি বিপরীতে, দামটাও ভালো পাওয়া যায়, এবং একটা নেটওয়ার্ক বুস্টিং হইলো যে আসলে কেমন কি হচ্ছে, কোথায় কি রেটটা হচ্ছে। এটা আবার ইন্ডিয়াতেও আপনার এক্সপোর্ট হয়, এবং মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, সেখানেও আমরা স্যার একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছি, যেন সরাসরি খামার থেকে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি। মাছের ব্যাপারে এখন যে একটা অভিযোগ পাওয়া যায়, মাছ আর আগের মতো স্বাদ নাই,
আপনার মাছ কি সুস্বাদু? আচ্ছা স্যার, এটা হচ্ছে শুরু থেকে আমার একটা ছিল যে গুড ফুড গুড মুড, আমাকে নিরাপদ ফার্মিংয়ে যেতে হবে। আমি স্যার পুরোপুরি প্রোবায়োটিক বেস কালচার, এবং স্যার একটা সময় একটু পাগলামিও করছি, যেটা বলা চলে খিচুড়ি রান্না করেও মাছকে খাওয়াইছি। আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন গ্রো করি, সেটা ফাইটো প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, এটা আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট প্রোবায়োটিক বেসটা যেটা করি। এখন বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও আপনার হচ্ছে সাপোর্ট পাই না। তার মানে এটা তো আমরা সবাই জানি যে আপনি যখন লো কোয়ালিটির ফিড দিবেন বা খুব রাসায়নিক ফিড দিবেন, যেগুলো মাছকে হয়তো বড় করে দ্রুত, কিন্তু স্বাদহীন করে ফেলে। হ্যাঁ, সো সেইটাতে গেলে আপনি হয়তো একবার বিক্রি করতে পারবেন। একটু আগে আমি আপাকে জিজ্ঞেস করছিলাম যেটা, যে বারবার বিক্রি করা একই কাস্টমারের কাছে। এটা হচ্ছে যে আমাদের মাছের যে টেস্টটা, এটা শুরু থেকে আমি যেটা লাস্ট কবে আমার পুকুরে অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে, কবে রাসায়নিক সার ইউজ হয়েছে, সেটা আমি নিজেও বলতে পারবো না হয়তো, কারণ আমি এটা করি না। সরাসরি আমরা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন থেকে শুরু করে জু প্লাঙ্কটন এবং যত ধরনের প্রোবায়োটিক্সগুলো আছে পুকুরের জন্য প্রয়োজনীয় ন্যাচারাল হার্বস। সিলভার কাপ মাছ যেটা খায় না ঢাকাবাসী, আমার রেকর্ড আছে, আমি ফুলবাড়িয়াতে পরপর 3 দিন মাছ যখন নিয়ে আসলাম। মাছ করেন আপনি? আমরা স্যার কার্প এবং ক্যাটফিশ, কার্প জাতীয় মাছের মধ্যে সিলভার, বিগহেড, রুই, কাতলা, মৃগেল, মিরর কাপ, আর ক্যাটফিশের মধ্যে পাবদা, দেশি ট্যাংরা, দেশি মাগুর যেটা আছে। আমরা সব ধরনের মাছই করি, আমাদের 5টা পুকুর আছে, আমরা ছোটবেলা থেকে নার্সিং করি। এখানে আরেকটা বিষয় স্যার, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমি খুব সতর্ক মুভ করি। আমরা রেণুটা নিজে উৎপাদন করি, এই রেণুকে কালচার করেই আবার কালচার পুকুরে সেটা আমরা শিফট করি, এবং সেটা আমরা একদম 1 দিন বয়সী রেণু থেকে কালচার করি, এবং পুরোটা স্যার আমি তত্ত্বাবধান করি। এবং হচ্ছে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এই মাছে কোনো ধরনের ক্ষতিকারক হ্যাভি মেটাল থেকে শুরু করে, এবং আমি যে কোম্পানিরই ফিড নিই না কেন, এটা সরাসরি ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি অথবা বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটি আমরা এখানে ল্যাবে টেস্টের জন্য পাঠাই, যে হ্যাভি মেটাল থেকে শুরু করে অন্য কোনো কিছু এই ফিডে আছে কিনা, এবং আমি এটা ইনশিওর করি যে যেটা আমার জন্য নিরাপদ না সেটা আর কারোর জন্য নিরাপদ হতে পারে। মানে আমি যেটা খেতে পারবো না সেটা আমার বাসায় স্যার সবসময় প্রথম মাছটা আমার বাসাতে আসে, এবং আমরা ফ্যামিলি মিলেই। অসাধারণ, অসাধারণ। আপনার আগামী দিনের স্বপ্নের কথা শুনবো, তার আগে একটু রেশমা আপার কাছে আসতে চাই। আপনার কি স্বপ্ন, মানে এই যে বিজনেসটা বড় হচ্ছে, আপনি বলছিলেন কত 200 মেট্রিক টন, 300 মেট্রিক টন প্রতি মাসে আপনি জৈব সার এবং আরও অন্যান্য সার উৎপাদন করেন। এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোথায় নিয়ে যেতে চান এটাকে? আসলে আমি চাই যে আমার প্রতিষ্ঠানটা আরো বড় হোক, আরো অনেক নারীদের যেন কর্মসংস্থান করতে পারি। অনেক নারীরা আসে আমার কাছে কাজের জন্য, আসলে এখন তো আমার অতটা ক্যাপাসিটি নাই, দিতে পারি না। আমি চাই যে আমার ওখানে হাজার হাজার লোক কাজ করুক। এবং আরো কোনো নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করার প্ল্যান আছে? আমি একটু হচ্ছে অর্গানিকের দিকে একটু কাজ করি বেশি, তো সবজিটা অর্গানিক থাকবে, তো ঢেকিসাটা চাল এগুলো নিয়ে একটু কাজ করার চিন্তা করছি। তারপর গরু ছাগল এগুলো সবই আমি, হ্যাঁ সবই আমি অর্গানিক করার চেষ্টা করি। আর হচ্ছে যে আমি হচ্ছে জৈব সার বিষয়ে যারা হচ্ছে জৈব সার করতে চায় তাদেরকে ফ্রি প্রশিক্ষণ দিই। এটা হচ্ছে আমি এই পর্যন্ত 32টা ব্যাচ প্রশিক্ষণ দিছি। এটা হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে। এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে যাদের সাথে পরিচয় হয় তারাও আমার কাছে শেখার জন্য আসে বা ফোন দেয়। আমি যতটুকু পারি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। এই মাসের 24-25 তারিখে আবার একটা ব্যাচ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। আমার মনে হয় যারা শুনেছে তারা নিশ্চয়ই আপনার থেকে শিখতে আগ্রহী হবে, কারণ আপনার সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কনসিস্টেন্ট, মানে আপনি এটার পিছনে লেগেছে। একটু আগে সামিউল একই কথা বললো। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি তো সবকিছু অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না স্যার, বাট ভালোই বলছেন। মানে লেখাপড়ার সিস্টেমটাই হচ্ছে আলাদা থাকে মানুষের, আসলে ওই সুযোগটা তো আমার হয়নি। তবে যতটুকু বলতে পারি সবই হচ্ছে আপনাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামিউল, আপনার স্বপ্নটা শুনতে চাই। স্যার আমরা হচ্ছে আমার জব রিজাইন, আমি যখন ঢাকায় থাকতাম, আমি হচ্ছে আমার কাছে মনে হয় নিরাপদ একটা প্রোটিন সোর্স, আমার ইন্টিগ্রেটেড একটা অ্যাগ্রো ফার্ম, এটা নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমরা আমাদের যে বেসটা এটা ছিল যে আমরা উদ্যোক্তা হিসেবে আমরা যখন জবটা রিজাইন দিয়ে কিছু শুরু করলাম, এটা যেন শুধু আমাদের উপকার না,
দেশ এবং দশের উপকার হয়। এবং আমি আপনাকে একটা টিপস দিতে পারি এই ব্যাপারে। মানে প্রথম কথা হচ্ছে, করোনা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে, খাওয়া আর ওষুধ বন্ধ হবে না, চিকিৎসা বন্ধ হবে না। সো তার মানে খাওয়া লাগবে, মাছ লাগবে, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনি যদি মানে আপনি যেটা বলছেন বারবার, আমরাও যেটা সবসময় শিখাই, যে সততার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে এবং ভালো মানুষ হয়ে তুমি ব্যবসা করো। সেখানে তো খারাপ জিনিস দিয়ে, কেমিক্যাল দিয়ে করার কোনো সুযোগ নাই। সো আপনি সেটা দারুণভাবে ফলো করছেন। এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে মাছে আমরা সম্ভবত 4th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এবং আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের মানুষ, 18 কোটি মানুষ। জি স্যার। আপনি যদি সুস্বাদু মাছ তৈরি করতে পারেন, আপনি এইটাকে 11টা, আপনি বলছিলেন 11টা পুকুর, এখন 5টা পুকুর। 5টা পুকুর, জি স্যার। এটাকে 500 পুকুর করা সম্ভব। কারণ হলো দরকার শুধু আসলে সুস্বাদু মাছ। আমরা যখন মাছ খেতে চাই, আমরা কিন্তু মানে খুব চুজি হয়ে যাই। যেমন ইলিশ মাছটা হলো একদম ভেজালবিহীন, আমরা জানি। সো এরকম আমরা খুব চুজি হয়ে যাই যে কোন মাছটা আসলে কিনবো। এবং খুব অল্প কিছু মাছের মধ্যে কিন্তু আমাদের এখন সীমাবদ্ধতা এসে গেছে। জি স্যার। রুই, কাতল, মৃগেল তো নাই এখন। জি স্যার। ইলিশ, রূপচাঁদা, মানে অল্প কাটে। এদিকে কিছু টাইপের মাছ, হ্যাঁ, এই টাইপের কিছু মাছ, যেমন জিয়ানের মাছ যেগুলো বলে আর কি, দেশি মাছগুলো, দেশি, সেগুলো তো কই মাছ এখন আগের যে কই, সোনালী কই, এখন দেখা যায় বড় বড় কই মাছ, কিন্তু স্বাদ নাই। হ্যাঁ, চাষের। সো তেলাপিয়া তো নষ্ট করে দিয়েছি আমরা, তেলাপিয়া মাছটাকেই নষ্ট করে দিয়েছি। তো সেই জায়গায় আমি শুধু আপনাকে একটা টিপস দিব, আপনি যদি এই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ লাইফে না করেন, আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। থ্যাংক ইউ স্যার। স্যার, এখানে হচ্ছে একটু যুক্ত করতে চাই, আমরা এখনও অবধি পর্যন্ত ন্যাচারাল ফার্মিংটা এবং হচ্ছে প্রোবায়োটিক বেস যে কালচারটা, মাছের টেস্টটা, আমার পুকুরের যারা মাছ খাইছে, ইনশাল্লাহ আপনাকেও খাওয়াবো ভবিষ্যতে স্যার, ইনশাল্লাহ। আমি গিয়ে খাবো, শিওর স্যার, আমরা খুব খুশি হব। তো মাছের টেস্টটা স্যার ডিফারেন্ট টেস্ট। এবং আমি নিজেও একটা সময় ঢাকায় যখন মাছ খাইছি বা আমার পুকুরে যখন মাছটা খাই, এটা স্যার অবভিয়াসলি ডিফারেন্ট টেস্ট। তবে আমাদের একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমরা একটা নিরাপদ ইন্টিগ্রেটেড ফার্মে যাব। এবং আমাদের বিজনেসে একটা স্যার আমার কাছে মনে হইল যে আমরা যারা উদ্যোক্তা, এটা যে কতজন উপকৃত হয়, মানে এটা স্যার আসলে আমার কাছে মনে হয় যে আমরা শুধু একা কাজ করতেছি না, সবাই, মানে এর সাথে অনেকগুলো ম্যান পাওয়ার, অনেকগুলো লোকের পরিবারের অন্যের ব্যবস্থা হচ্ছে। এটা স্যার আমাকে খুব অনুপ্রাণিত করে। এবং আমি খুব গ্রামে যেতে পছন্দ করি, এবং আমি সুযোগ পেলেই গ্রামে যাই। এবং আমাদের বাড়িতে যে পুকুরগুলো আছে, এগুলোতে আমরা কমার্শিয়ালি কিছু করি না, বাট আমরা মাছ চাষ করি। ওই পুকুর থেকে যখন জাল দিয়ে মাছ ওঠানো হয় এবং এটা যখন রান্না করা হয়, ঝোল দিয়েই ভাত খাওয়া যায়, মানে এত টেস্ট মাছগুলার। কিন্তু ঢাকায় আমরা ওই টেস্টটা পাই না, কারণ আমরা আসলে আপনাদের মাছগুলো পাই না। আমরা হয়তো আশেপাশে, আমার স্যার এরকম রেকর্ড আছে যে আমি মাছ দেওয়ার পরে আমাকে খুঁজেছে যে এই মাছটা আসে না, কারণ মাছের কালারটা বা আপনার হচ্ছে যে টেস্টটা, এটা যারা একবার খায় তাদেরকে আবার অসাধারণ এটাই করতে হবে। সামিউল, মানে আপনার স্বপ্ন পূরণ হোক, আপনি আরো বড় হন, 500 পুকুর করেন, 100 পুকুর করেন, ইনশাল্লাহ সেভাবে এগিয়ে যান। এবং আপনার জন্য অনেক দোয়া। মানে আপনি, আপনার গল্প শুনে আমি ভীষণ অভিভূত। একই সঙ্গে সামিউলের ডিপ্লোমা পাস করে সে মাছটাকে আসলে ভালো লাগার কাজ, এটা হচ্ছে আমি যেটাকে ভালোবাসি, যেটাকে শান্তি পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি শান্তি না পান, আপনাদের ক্লান্ত হয়ে যাবেন। যেমন ওই যে উনি চাকরি করছিলেন, উনি মানে শান্তি পাচ্ছিলেন না। আমি কিন্তু সব সময় আমার যে লোকজন আছে কাজের, ওরা, আমি মনে করি না যে ওরা আমার কাজের লোক, ওরা আমার পরিবারের। আমি কিন্তু ওদের সাথে ফুল টাইম কাজ করি। একজন যদি হঠাৎ যাবে, তাহলে আমাকে খুঁজতে হবে যে আসলে আমি কি। এই আপনার সাথে একটু যুক্ত করতে চাই, আমি পুকুরে যখন মাছ ধরে জেলেদের সাথে জালটা ধরতে না পারলে, মানে আমি পুকুরের পাড়ে থাকতে পারি না, মানে ফিলিংসটা অন্যরকম। এটা পুকুরে নামতে হবে, মানে এই যে আপনার হচ্ছে উদ্যোক্তা হওয়ার যে একটা স্বাধীন জীবন। আর মাছ শব্দটা হচ্ছে এমন একটা শব্দ, এখানে লিমিটলেস টাইম, 24 আওয়ার্স। মাছের কিছু হয়েছে মানে আমার নিজের কিছু হয়েছে, এবং এটা অসাধারণ একটা সেবা। আর স্যার একটা জিনিস আমাকে আরেকটু অনুপ্রাণিত করে, যে যাকে একদিন বয়সের ইনো নিয়ে আসলাম, তাকে বড় করে 5 কেজি করলাম,
সে কিন্তু স্যার জীবন দিয়ে আমাকে প্রতিদানটা দিয়ে গেছে। এটা স্যার আমাকে খুব অনুপ্রাণিত করে যে সে কিন্তু ভালোবাসার প্রতিদানটা জীবন দিয়ে দিয়ে যাচ্ছে আমাকে। এটা স্যার আমার উদ্যোগের একটা ভালোবাসা স্যার। থ্যাংক ইউ সামিউল, থ্যাংক ইউ রেশমা আপা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে যারা শুনেছেন প্রত্যেকে অনুপ্রাণিত হয়েছেন এবং অনেক মানুষ আগামী দিনগুলোতে আপনাদের সাথে যোগাযোগ করবে ভালো মাছ নেওয়ার জন্য, আপনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য, কিভাবে এই ব্যবসাটা তারা করতে পারে সেটা জানার জন্য ডেফিনেটলি তারাও অনুপ্রাণিত হবে। অনেক ধন্যবাদ আপনাদের। শুনলেন দুজনের গল্প। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সামিউল নিজের ভালো লাগা, ভালোবাসা এবং পছন্দকে বেছে নিয়ে মাছ চাষে যুক্ত হয়েছেন এবং খুবই ভালো করছেন। আপনারা একটু আগেই শুনেছেন প্রায় গড়ে মাসে 20 লাখ টাকার মাছ সেল করেন এবং ওনার স্বপ্ন যেটা শুনলেন যে ভবিষ্যতে এটাকে আরও অনেক বেশি গুণ বাড়াতে, এবং ডেফিনেটলি উনি যেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে লাভ কম হোক কিন্তু সুস্বাদু মাছ মানুষকে খাওয়াবেন। একই সঙ্গে রেশমা আপার একেবারেই সংগ্রামের গল্প। উনি জীবনে নানান পরতে শুরুতেই কম বয়সে বিয়ে হয়েছে, সেখানেও সমস্যা হয়েছে, পরবর্তীতে সবাই তাকে নানান রকমভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, কিন্তু কোনো এক সময় তিনি নিজে অনুধাবন করেছেন তার একটা পরিচয় দরকার। সেই পরিচয়টা করতে গিয়ে ওনাকে ব্যাপক সংগ্রাম, মানুষের অপমান অপদস্থ সহ্য করতে হয়েছে, একই সঙ্গে সামিউলকে সহ্য করতে হয়েছে, কারণ চাকরি ছেড়ে ডিপ্লোমা পাশ করা একটা ছেলে হয়ে গেছে জেলে। সো এই যে তাদের পেছনে গল্প, সেই গল্পগুলো হয়তো তখন অনেকের কাছে হাস্যকর ছিল, অনেকের কাছে হিংসা বা অপমানের অপদস্থের ব্যাপার ছিল, বা ছোট কাজ ছিল, যেটাকে আমরা বলি বড় কাজ ছোট কাজ। আসলে বড় কাজ ছোট কাজ বলতে কিছু নাই, কিন্তু সেই মানুষগুলো এখন তাদেরকে নিয়ে গর্ব করে, তাদের কাছে পরামর্শের জন্য আসে, তাদেরকে নিয়ে পাশে পেতে চায়, তাদের পরামর্শ চায়। সো এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হয় এবং একদিন তারা আরও অনেক বড় হবেন। এবং আজকের পরে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে পরিচিতি, তাদের গণ্ডি, সেটা 64 জেলাতে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।